হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা আজকে সিটেটের ইভিএস এর পেপার 1 রিলেটেড আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2 এবং ক্লাস নাম্বার 1 যারা দেখোনি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করা আছে। তোমরা এই ক্লাসটা শেষ হওয়ার পর মানে এই ক্লাসটা দেখে নেওয়ার পর ওটা দেখে নিতে পারো, ঠিক আছে? আশা করছি এর থেকে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং রিলেটেড যে করেসপন্ডিং পিডিএফগুলো সেটাও অ্যাটাচ করা আছে। তো তোমাদের আরেকবার বলে দিই যে আমরা প্রিভিয়াস ক্লাসে কি কি আলোচনা করেছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এই টপিকটা নিয়ে। দেন আলোচনা করেছিলাম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। বেসিক্যালি প্ল্যান্টস বলতে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিচার্স কি কি আছে, সেরকমই অ্যানিমেলসদেরও কিভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়, ক্যাটাগরাইজ করা হয় এই বিষয়গুলো নিয়ে। এবারে আমরা আজকে কি কি টপিক নিয়ে আলোচনা করব দেখে নাও একবার। ফুড অ্যান্ড নিউট্রিশন, হেলথ অ্যান্ড ডিজিজেস, ওয়াটার আর শেল্টার, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, প্রথমে যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, যে টপিকটা আমাদের রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, সেখানে আমরা পড়বো কম্পোনেন্টস। কম্পোনেন্টস বলতে কি, যে এলিমেন্টগুলো বা যে উপাদানগুলো আমাদের শরীরকে এনার্জি দেয় এবং কাজ করতে সাহায্য করে এবং বিভিন্ন ডিজিজের থেকে আমাদের প্রোটেক্ট করে, তো তাদেরকে আমরা নিউট্রিশন বলছি, তাই তো? যেগুলো আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যমে তার সোর্সটা আমরা পাই আর কি, বিভিন্ন খাদ্য থেকে পাই। তো কম্পোনেন্টস হিসেবে আমরা কি কি দেখবো? কার্বোহাইড্রেট, যেটা শর্করা বলছি, দেন ফ্যাট মানে চর্বি, প্রোটিন আছে, মিনারেলস আছে খনিজ, ভিটামিনস আছে, রাফেজ আছে এবং ওয়াটার আছে। তো এগুলোকে আমরা বলছি কম্পোনেন্টস। এবারে কার্বোহাইড্রেটস এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং কিছু ছবি অ্যাটাচ করা রয়েছে, আমি বলে দিচ্ছি, তোমাদের খেয়াল করো। কার্বোহাইড্রেটস কি করে? এনার্জি প্রোভাইড করে বডিকে। অ্যাকচুয়ালি কোনো খাবার বা কোনো কম্পোনেন্টস, খাবারের কোন কম্পোনেন্টস আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি চাই যদি জিজ্ঞাসা করা হয়, সেটা কি হবে? সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস মানে শর্করা। ওকে, তো কার্বোহাইড্রেটস যে সকল খাদ্যে প্রচুর রিচ সোর্স রয়েছে সেগুলো এক্সাম্পল কি কি? রাইস হতে পারে, হুইট হতে পারে, মেইজ হতে পারে। ওকে, যেমন চাল, গম, ভুট্টা, এগুলো হচ্ছে রিচ সোর্স অফ কার্বোহাইড্রেটস মানে শর্করার একটা খুব ভালো উৎস। এছাড়াও বিভিন্ন যে ফ্রুটসগুলো রয়েছে সেটাও কিন্তু কার্বোহাইড্রেটের উৎস। এছাড়াও কি রয়েছে, যেমন বানানাস বলতে পারি। এছাড়া সবজি যেরকম রয়েছে বিনস, পট্যাটো, এরাও কিন্তু শর্করার উৎস। আর যে কোনো সুগার্স, শর্করা তো বেসিক্যালি কার্বোহাইড্রেট, তো সুগারগুলোও হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। আর তোমাদের বললাম যে ফ্রুটস বলতে কি কি এক্সাম্পল দিতে পারে, ভ্যারিয়াস এক্সাম্পলস রয়েছে, তার মধ্যে দু একটা নাম আমি মেনশন করেছি, অ্যাপলস, বানানাস এটসেট্রা। ভেজিটেবলস বলে পট্যাটো, পামকিন, এগুলো। এছাড়াও মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসেও কিন্তু কার্বোহাইড্রেট পাওয়া যায়। এবারে আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে ফ্যাটস এর ক্যারেক্টার। এবারে ফ্যাটস এর কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখো, ফ্যাট অলসো প্রোভাইডস এনার্জি টু বডি। ফ্যাটস কি করে? যেমন আমরা দেখছিলাম কার্বোহাইড্রেট, আমরা বলছি কি ইনস্ট্যান্ট এনার্জি পাই, তাই না? পার্কে যে অ্যাডগুলো দেখি ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাচ্ছে, সেরকম ফ্যাটও কিন্তু আমাদের এনার্জি প্রোভাইড করে। ফ্যাটের যখন জারণ হয় তার ফলে তো আমরা এনার্জি পাই। এবারে এটা কি করে? হেল্পস টু কিপ বডি ওয়ার্ম, এটা তোমরা সবাই জানো। তো ফ্যাট কি হয় না, অ্যাক্টস অ্যাজ রিজার্ভ অফ এনার্জি ওয়েন কার্বোহাইড্রেটস আর নট অ্যাভেলেবল। যখন শরীরে কার্বোহাইড্রেট নেই, অনেক কিছু খাওয়া হয়নি, কোনো কিছু খাওয়া হয়নি যেগুলো কার্বোহাইড্রেট কন্টেইন করে, তখন কি হয়, আমাদের বডির যে ফ্যাটগুলো আছে সেগুলোর অক্সিডাইজড হয়ে যায়, জারণ হয়, সেগুলো বার্ন হয়, তখন সেখান থেকে আমরা এনার্জি পাই। তো সেই কারণে বলা হচ্ছে ফ্যাটটা তখন একটা এনার্জির রিজার্ভার হিসেবে কাজ করছে। এবারে এর উৎস কি কি আছে? অয়েল, বাটার, কোকোনাট, ঘি, চিজ, ক্রিম এটসেট্রা রয়েছে, তাই তো? অ্যাভোকাডো কিন্তু ফ্যাটের উৎস। ওকে, চলো এবারে নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে প্রোটিন আছে। প্রোটিন কি করে? প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু দেখে নেব। প্রোটিন বলছে হেল্পস আওয়ার বডি টু গ্রো। প্রোটিন আমাদের বডির গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে মাসলস ডেভেলপমেন্ট যখন হয়, তখন কি বলা হয় যে প্রোটিনটাকে ভালো রকমের ইনটেক করতে, তাহলে কি হবে, মাসলগুলো খুব ভালো রকমের ডেভেলপ করবে। ওকে, আর কি ওয়ান টিস্যু অফ বডি আর অলসো নিডেড টু রিপেয়ার বাই প্রোটিনস। আমাদের ধরো তোমাদের ফর এক্সাম্পল আমি বলছি, কেউ জিম করছে, ওয়েট লিফটিং করছে,
ওয়েট লিফটিং করার সময় সাপোজ এটা যদি এলবো হয়, এলবোতে যে টিস্যুগুলো থাকে সেগুলো ছিঁড়ে যায়, ঠিক আছে, টর্ন হতে থাকে। এবং সেই সময় কি হয়, এই যে টিস্যুগুলো ছিঁড়ে যাচ্ছে, এই জন্য মাসলটা আজকে ডেভেলপ করে, ঠিক আছে। তো এই যে ওন টিস্যুগুলো সেগুলোকে রিপেয়ার করার জন্য কিন্তু প্রোটিন লাগে। প্রোটিনের উৎস কি কি? প্রোটিনের উৎস হচ্ছে পালস, মানে বিভিন্ন রকম ডাল, বীজ জাতীয় আর কি সব জিনিসপত্র, মিল্ক, মিল্ক প্রিপারেশনস, নাটস, সিডস, বিনস, এগ, ফিশ, মিট এটসেট্রা, ঠিক আছে। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। চলো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা চলো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। এটা শুধুমাত্র সিটেটের জন্য না, এই ক্যালোরিফিক ভ্যালুর কোয়েশ্চেনটা, এটা ডাব্লিউবিসিএসও কিন্তু এসছে, অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষাতেই আসে যে তোমাদের সাপোজ অপশন দিয়ে দিল যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে কার ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি, ওকে, মানে কে সব থেকে বেশি এনার্জি প্রোভাইড করে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে না, ফ্যাট। আমরা দেখো, আমি পাশেই হচ্ছে অ্যামাউন্ট, শক্তির কতটা ক্যালোরি সে আমাদের প্রোভাইড করে, এনার্জি সে প্রোভাইড করে, তার ভ্যালুটা আমি কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। দেখো সব থেকে বেশি প্রোভাইড করে ফ্যাট, তারপরে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস বেসিক্যালি ইনস্ট্যান্ট এনার্জি, বলছি না, ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, ফ্যাটে যে শক্তির অ্যামাউন্টটা সেটা হচ্ছে 9.45 কিলো ক্যালোরি পার গ্রাম, প্রোটিনের ক্ষেত্রে সেটা হচ্ছে 5.65 কিলো ক্যালোরি পার গ্রাম, আর কার্বোহাইড্রেটসের ক্ষেত্রে হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। এবারে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, এটা আনসার করার চেষ্টা করো দেখি। ওয়েট লিফটার্স আর জেনারেলি রিকোয়ার্ড মোর মাসলস, এটা জেনারেলি হবে, কেমন, জেনারেটেড না, এটা হচ্ছে জেনারেলি। ওয়েট লিফটার্স আর জেনারেলি রিকোয়ার্ড মোর মাসলস অ্যান্ড বডি মাস, তাই তো। ফর দিস পারপাস দে নিড টু টেক আ ডায়েট হুইচ ইজ রিচ ইন, তাহলে যারা ওয়েট লিফটিং করে তাদের মাসল ডেভেলপমেন্ট এবং বডি মাস যাতে ডেভেলপ, অনেক বেশি গ্রোথ হয়, বেড়ে যায়, ইনক্রিজ করে, সেই জন্য তাদের যে ডায়েট প্ল্যান করা হয়, খাবার দাবারের যে একটা প্ল্যান করা হয়, সেখানে কোন বিষয়টার, কোন কোয়ান্টিটিটার হচ্ছে খুব ভালোভাবে থাকতে হবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নাকি ভিটামিনস, কি হবে? অবভিয়াসলি এটা প্রোটিন হবে, তাই তো। ওকে, অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। চলো এবারে আমরা ভিটামিন সম্পর্কে একটু দেখে নিই। তোমাদের সোমা ম্যাম হচ্ছে ভিটামিন সম্পর্কে একদম এলাবোরেটলি ক্লাস করিয়েছেন, ওটা তোমরা অবশ্যই যদি কেউ দেখে না থাকো দেখে নিতে পারো, লাইফ সায়েন্স যে প্লেলিস্ট করা আছে সেখানেই তোমরা পাবে। ওকে, এবারে আমি তোমাদের একটু রিভিশন করে দিচ্ছি, বেসিক্যালি সিটেটের জন্য আমরা কোন কোন জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবো সেই কারণে। চলো খেয়াল করো। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল ভিটামিন রয়েছে। আমি তোমাদের মনে রাখার ট্রিকটাও বলে দিচ্ছি। তার আগে একটা বেসিক জিনিস তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, এই যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে জিনিস থেকে আমরা কি পাচ্ছি না, এনার্জি পাচ্ছি, তাই তো। কিন্তু ভিটামিন কি করে, ধরো কোনো সোলজার যেমন একটা কান্ট্রিকে বিভিন্ন বাইরের শত্রু, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, সেরকম ভিটামিনও কি করে, আমাদের বডিকে বিভিন্ন বাইরের অ্যাটাক থেকে রক্ষা করে। এবং এটা সেরকমভাবে শক্তি কিন্তু প্রোভাইড করে না। তোমরা দেখবে ভিটামিন পড়তে গিয়ে না, কোনো একটা ভিটামিনের ল্যাক হলে, কোনো একটা ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে এই একটা ডিজিজ হচ্ছে, তাহলে আমরা যখন ওই ভিটামিনটা ইনটেক করব, তাহলে ওই ডিজিজটা থেকে আমরা রিকভারি করতে পারবো। তার মানে কি, একটা আর্মি বলো বা সোলজারের মতো ভিটামিন কাজ করছে। এবারে ভিটামিনকে আমরা ক্লাসিফাই করি, শ্রেণী বিভাগ করি। প্রিলিমিনারি আমরা দুটো ভাগে আর কি ভাগ করি, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, মানে যেটা তেল বা চর্বিতে দ্রবণীয়, আরেকটা হচ্ছে ওয়াটার সলিউবল, মানে যেটা জলে দ্রাব্য। ওকে, একটা জিনিস আছে যে বলা হয় কি, এদিকে তেলে, ওকে, আর কি বলা হয়, বাকি সব জলে। মানে এদিকে তেলে বলতে ADEK, এদিকে তেলে, আর বাকি সব BCP যা ভিটামিন থাকুক না কেন সেগুলো হচ্ছে জলে দ্রাব্য। সুতরাং এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে সুবিধা হবে। এবারে দেখো, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন আমরা কি দেখলাম, ADEK। প্রথমে ভিটামিন এ, এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি, রেটিনল। তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো যে ভিটামিন এর অভাবে কি হয়, নাইট ব্লাইন্ডনেস হয়, মানে রাতকানা রোগ হয়, রাইট। তার মানে এটা চোখের সাথে রিলেটেড, রেটিনার সাথে রিলেটেড। তাহলে আমরা কি রিলেট করতে পারি না, ভিটামিন এ হচ্ছে এর কেমিক্যাল নেম কি, দ্যাট ইজ রেটিনল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ভিটামিন ডি। ভিটামিন ডি এর
দুরকম ভাবে নাম থাকতে পারে অপশনে, কখনো ক্যালসিফেরল থাকতে পারে, কখনো আর্গো ক্যালসিফেরলও থাকতে পারে। দেখো ভিটামিন ডি আমরা কোত্থেকে পাই? মিল্ক বা মিল্ক প্রোডাক্টস থেকে পাই। এবং এটা কি করে, আমাদের বলি না আমাদের হাড়ের গ্রোথে সাহায্য করে। তাহলে হাড়ের গ্রোথ, হাড় বলতে কি বুঝি? অস্থি বুঝি, অস্থি মানে অস্টিও বলি না? তাহলে অস্টিও মালয়েশিয়া হতে পারে ভিটামিন ডি এর অভাবে। আর কি হয় বাচ্চাদের ক্ষেত্রে? রিকেট। মানে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের ক্ষেত্রে রিকেট হচ্ছে, আর অ্যাডাল্টসদের ক্ষেত্রে কি হচ্ছে? অস্টিও মালয়েশিয়া হচ্ছে। ওকে, এবারে আসছে ভিটামিন ই। তোমরা ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় জানো তো? ওই যে ভিটামিন ই, ওটা কিসে সাহায্য করে? একটা তো হচ্ছে ইনফার্টিলিটি দূর করতে, বন্ধ্যাত্ব দূর করতে সাহায্য করে। এছাড়া ওই যে ভিটামিন ই যে ক্যাপসুলটা, ওটা হেয়ার গ্রোথের ক্ষেত্রে বা স্কিনের জন্য খুব ভালো, সুতরাং সেক্ষেত্রেও কাজে লাগছে। এবং এর যে কেমিক্যাল নেমটা কি না, টোকোফেরল। ঠিক আছে, ওকে। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনোন। ফাইলোকুইনোন এটা কি করে? ধরো আমাদের বডিতে কোথাও একটু কেটে গেল, এবং যদি কারোর বডিতে ভিটামিন কে ততটা অ্যাভেলেবেল না থাকে যতটা দরকার আর কি, মিনিমাম, তো সেক্ষেত্রে কি হবে? এই ব্লাডটা ক্লট করতে দেরি করবে, কারণ আমাদের ব্লাড ক্লট করতে সাহায্য করে কে? অনুচক্রিকা সাহায্য করে। সেখানে একটা স্পেসিফিকেশন আছে, অতটাই যাচ্ছি না, কিন্তু অনুচক্রিকা সাহায্য করে। তো তো ভিটামিন কে যখন কম হয়ে যায় দেহে, তখন কি হয়? ব্লাড ক্লটিং এ ডিলে হয়, দেরি হয়, এবং হেমারোহ্যাজিক ডিজিজও হয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এবং এর কেমিক্যাল নেম কি? ফাইলোকুইনোন। এবারে আসি ওয়াটার সলিউবল ভিটামিন। এগুলো মনে রাখার জন্য আমি তোমাদের ট্রিকও বলে দিচ্ছি। প্রথমে এই নামগুলো খেয়াল করো। ভিটামিন বি1 কে বলা হয় থিয়ামিন বা থায়ামিন বা থিয়ামিন বলতে পারো। এবং এই যে রোগটা ভিটামিন বি1 এর ডেফিসিয়েন্সির জন্য, ল্যাকের জন্য কি রোগ হয় না, বেরি, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সবগুলো কিন্তু আমি মেনশন করিনি, যেগুলো খুব রিপিট হয় পরীক্ষায় সেগুলো মেনশন করতে তোমাদের যাতে সুবিধা হয়। এবং এক্ষুনি বললাম যে ডিটেল ক্লাস হচ্ছে চ্যানেলে প্রোভাইড করা আছে, তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো। নেক্সট ভিটামিন বি2 কে বলা হয় রাইবোফ্লাভিন, বি3 কে বলা হয় নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, যার জন্য পেলেগ্রা হয়। বি5 কে বলা হয় পেন্টোথ্যানিক অ্যাসিড, বি6 কে বলা হয় পাইরিডক্সিন, বি7 কে বলা হয় বায়োটিন, বি9 কে বলা হয় ফোলেট বা ফোলিক অ্যাসিড। ওকে, আচ্ছা, বি12 কে বলা হয় সায়ানোকোবালামিন, যার জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার একটা ফিচার বলতে পারি বা এক ধরন বলতে পারি। আর ভিটামিন সি, এটাও খুব পরীক্ষায় আসে, এটাকে বলা হয় অ্যাসকারবিক অ্যাসিড, যার জন্য স্কারভি হয়, ল্যাকের জন্য। এবারে তোমাদের মনে রাখার কৌশলটা আমি বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, তার আগে তোমাদের একটা বিষয় বলে দিই যে ভিটামিন ডি, এই ভিটামিন ডি হচ্ছে এমন একটি ভিটামিন, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ভিটামিন, যেটা কিনা আমাদের হিউম্যান বডিতে সংশ্লেষিত হয়। সূর্যের যে আলোক রশ্মি আছে, সান রে থেকে এটা বডিতে সংশ্লেষিত হয়। এবং এটা হরমোন প্রিকারসার হিসেবেও কাজ করে। কেমন, এই টার্মটা খেয়াল রাখবে, হরমোন প্রিকারসার। ওকে, কে কাজ করে? ভিটামিন ডি। ওকে, আচ্ছা, এবারে তোমাদের এই ভিটামিন বি কমপ্লেক্সের যে ডিভিশনগুলো আছে সেগুলো মনে রাখার ট্রিকটা আমি বলে দিচ্ছি। দেখো, ভিটামিন বি1 আমরা কি জানি যে এক প্লেট বিরিয়ানিতে একটা থাই দেয়, সেটা হতে পারে চিকেন থাই, মাটন থাই, যে কোনো হতে পারে। একটা লেগ পিস, চিকেন লেগ পিস, মাটন লেগ পিস হয়। তো একটা থাই দেয়, দ্যাট ইজ বি1। এক প্লেট বিরিয়ানি বি1, দ্যাট ইজ থায়ামিন। ওকে, তাহলে ওখানে আমরা কি বললাম? একটা খাবারের নামের সাথে রিলেট করলাম। সেরকম ভাবে এর জন্য যে রোগটা হচ্ছে, এর অভাবে যে রোগটা হচ্ছে, সেটা কি? বেরি, আমরা বলি না বেরিজ, ওকে, ব্ল্যাকবেরি, তাই না? তো এটাও কি একটা খাবারের নাম? তাহলে বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থায়ামিন, এবং এর অভাবে কি রোগ হচ্ছে? বেরি রোগ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ভিটামিন বি2 আমরা কি জানি? পাখির, বার্ড, এর দুটো ডানা থাকে, এবং যার জন্য সে কি করতে পারে? ফ্লাই করতে পারে, দ্যাট ইজ রাইবোফ্লাভিন বলতে পারি। বি2, ভিটামিন বি2। আচ্ছা, ভিটামিন বি3 কে আমরা কি বলি? 3 কে আমরা বলি তিন, তাই তো? তাহলে তিনের সাথে কোন নামটা যাচ্ছে না? নিয়াসিন, তাই তো? ওকে, তাহলে নিয়াসিন হলো। এবং অল্টারনেটিভলি নিয়া নামটা বলেই আমরা বুঝতে পারছি কি? নিকোটিনিক অ্যাসিড। তাহলে যে কোনো একটা নাম দিলেই আমরা করতে পারবো আনসার। আচ্ছা, এর অভাবে কি রোগ হচ্ছে না? পেলেগ্রা রোগ হচ্ছে। নেক্সট আসছে বি5। আচ্ছা, 5 কে আমরা কি বলি? পেন্টা বলি না? যেমন 5 কে বলি পেন্টা, 6 কে বলি হেক্সা, 7 কে বলি হেপ্টা, তাই তো? তাহলে 5 কে বলছি পেন্টা। তাহলে একইভাবে কি রিলেট করতে পারি? বি5 কে কি বলা হয়? এর কেমিক্যাল নেম হচ্ছে প্যান্টোথ্যানিক অ্যাসিড।
পেন্টা থেকে প্যান্টোথেনিক অ্যাসিড। ওকে, B6টা একটু খেয়াল রাখবে, একই রকম ওই পি দিয়ে নাম, না পাইরিডক্সিন। ওকে, আচ্ছা B7 হচ্ছে বায়োটিন। এখানে আমি তোমাদের মনে রাখার একটা কৌশল বলছি। আচ্ছা, বায়োলজি এই যে ওয়ার্ডটা, এটা আমরা সবাই জানি তো জীববিদ্যার ক্ষেত্রে কটা লেটার আছে বলো তো? 1 2 3 4 5 6 7। বায়োলজিতে 7টা লেটার আছে। তাহলে B7 এর সাথে আমি কি রিলেট করতে পারি? বায়ো মানে বায়োটিন, তাহলে B7 হচ্ছে বায়োটিন। এবার আসছি B9 দেখো, যখন কোনো উইমেন প্রেগনেন্ট হয় সেই সময় প্রেগনেন্সির সময় ফোলিক অ্যাসিড প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। ফোলিক অ্যাসিড ট্যাবলেটস পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, ঠিক আছে, যার কেমিক্যাল নেম হচ্ছে ফোলেট। তো B9 হচ্ছে ফোলেট, এটা তোমরা একটু খেয়াল রাখবে। এবং B12, এটা তো সব থেকে একটা 12 একটু এগুলোর সাপেক্ষে একটু বড় ডিজিট। তাহলে সায়ানো কোবালামিন এত বড় একটা নাম, তাহলে কার হবে? নিশ্চয়ই যে বড় ডিজিটটা আছে তার। ওকে, B12 হচ্ছে সায়ানো কোবালামিন। এর জন্য কি হয়? এর জন্য হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ারই একটা ভাগ বলতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবে তোমরা, এই ভিটামিন B12 নাম কি আছে? সায়ানো কোবালামিন। কোবালা মানে কোবাল্ট থাকে এখানে। ওকে, এটা খেয়াল রাখবে। আর ভিটামিন সি যেটা, সেটা যে কোনো সাইট্রাস টক জাতীয় ফলে থাকে। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। এবং তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় এর অভাবে কি হয়, এর অভাবে স্কারভি হয়। ওই যে জিভে একটা ফুসকুড়ি টাইপের হয় না, মুখের মাড়ির মধ্যে, জিভের মধ্যে, দ্যাট ইজ স্কারভি হয়। ওকে, আরেকটা জিনিস, কোন ভিটামিন তাপের অভাবে খুব ইজিলি ডিস্ট্রয় হয়ে যায়, স্পয়েল হয়ে যায়, দ্যাট ইজ অলসো ভিটামিন সি। এবং এটা কিন্তু জলে দ্রাব্য। আমরা যখন ভিটামিন সি খাচ্ছি বা কোনো কিছুর মারফত নিচ্ছি, সেটা যখন আমরা ইউরিনটাকে শরীরের বাইরে বের করে দিচ্ছি, তো তার সাথে ভিটামিন সিটা মিক্স আপ হয়ে বেরিয়ে যায়। এইভাবে আমাদের দেহের টক্সিনটা কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার সবার? চল, এবারে এখানে হচ্ছে আমি জাস্ট এই ছবিটা রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেগুলো বললাম সেগুলো এখানে মেনশন করা আছে, ফাংশনস এবং সোর্সেস, ঠিক আছে, ADE-কে। আচ্ছা, এইভাবে হচ্ছে ন্যাচারাল সোর্সেস অফ ভিটামিন সি আমরা কোত্থেকে পাই? যেমন আমলা আর গোয়াভা কিন্তু রিচ সোর্স অফ ভিটামিন সি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, চলো এবারে ভিটামিন B1 B2 এইরকম ভাবে বিভিন্ন ভাগ রয়েছে, কার কি সোর্স, এইসব রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কেমিক্যাল নেমগুলো এবং যে ডিজিজগুলো আমি মেনশন করেছি ওগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ট্রিকও তোমাদের বলে দিলাম। ওকে, আর এগুলো তোমরা জানো যে ভিটামিন কোথা থেকে পাওয়া যাবে, বি কমপ্লেক্স কোথা থেকে পাওয়া যাবে, এগুলো নিয়ে আর কিছু এলাবোরেট করার নেই। চলো, নেক্সট টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে মিনারেলস বলতে কি না, যেটাকে আমরা বলি খনিজ বলি, তাই তো। আচ্ছা, খনিজ কি কি রকম হতে পারে, কি কি খনিজ হতে পারে, একটা পরে স্লাইড আছে যেখানে সবকিছুই বলা আছে। তো দেখো, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, এগুলো খুব ইম্পর্টেন্ট সিটেটের জন্য, সেজন্য মেনশন করেছি। তাহলে কি কি? ক্যালসিয়াম আমাদের দাঁতে হাড়ে থাকে, তাই তো। তাহলে ক্যালসিয়াম কোথায় থাকে? দাঁতে থাকে, হাড়ে থাকে। এবং এছাড়া ক্যালসিয়াম ছাড়া কি থাকে? ফসফরাস থাকে। আমরা বলি না হাড়ের উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট, মানে ক্যালসিয়ামও আছে, ফসফরাসও আছে। ওকে, আয়রন কি আমাদের ব্লাডেই আছে? হিমোগ্লোবিন, হিম মানেই তো আয়রন, তাই তো। তাহলে এই আয়রনের অভাবে কি হয়? হিমোগ্লোবিন ফর্মেশন হতে পারে না, তার জন্য অ্যানিমিয়া হয়। ওকে, তো আয়রন কি করে? হেল্পস ইন ফর্মেশন অফ ব্লাড। এবং এটা আমরা কোত্থেকে পাই বিভিন্ন যে সবুজ শাকসবজি। কারো যখন অ্যানিমিয়া হয় তাকে কি বলা হয় না, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাও, ফল খাও, মাংস টাংস খাও, বিভিন্ন সিরিয়ালস যেগুলো আছে সেগুলো খাও। তো এগুলোই হচ্ছে আয়রনের সোর্স। কেমন? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। চলো পরের স্লাইড যেটা, না এখানে বিভিন্ন মিনারেলস এর নাম আছে, সোর্স, ফাংশন আর ডেফিসিয়েন্সি ডিজিজ আছে, এটা আমি বলে দেবো একটু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো, ফসফরাস বললাম কোথায় থাকে, না দাঁতে থাকে, হাড়ে থাকে। তাহলে কোথা থেকে পাবো? দুধ বা দুধ জাতীয় যে প্রোডাক্টগুলো সেখান থেকে পাবো, মিট থেকে পাবো, ফ্রুট ভেজিটেবলস থেকে পাবো। এবং এটা যখন ডেফিসিয়েন্সি হবে, অভাব হবে, তখন আমরা কি হবে? তখন আমাদের যে বোন টিস্যুগুলো বলো, সেগুলো ঠিকঠাক ফর্মেশন হতে পারবে না, তাই না। তো এটা হচ্ছে। এবং ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি বলতে পারি, যে নার্ভ ডিসঅর্ডার হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। এই বিভিন্ন ক্ষেত্রে দেখো, অ্যানিমিয়ার জন্য বেসিক্যালি দায়ী কিন্তু আয়রন, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আয়রন কোত্থেকে পাই না, ভেজিস যে বলছি, ভেজিস থেকে পাই, ফিশ, সিরিয়ালস, এগুলো থেকেও পাই। আর এর কারণে হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে। এবং এটা কি করে আয়রনটা, না ব্রেইন ডেভেলপমেন্টে যেমন সাহায্য করছে, সব থেকে ইম্পর্টেন্ট ব্লাড হিমোগ্লোবিন ওটা তৈরি করতে সাহায্য করে। আচ্ছা,
ক্যালসিয়ামটা বলে নিই আগে, ক্যালসিয়ামের অভাবে কি হয়, রিকেট হয়, যেটা ভিটামিন ডি এর অভাবে হচ্ছিল এক্স্যাক্টলি সেরকম। এটা হচ্ছে বোন আর টিথ ফর্মেশনের জন্য কাজে লাগে। বেসিক্যালি এই জায়গাগুলো খেয়াল রাখো, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং বেসিক জায়গা। ওকে, আচ্ছা সোডিয়ামটা বলে দিই। আমরা যে সোডিয়াম ক্লোরাইড লবণ খাই, কি আমাদের যখন প্রেশার ফল করে যায় তখন কি বলা হয় না, ওদেরকে একটু ইলেকট্রল খাওয়ানো হোক বা ওআরএস খাওয়ানো হোক বা লবণ লবণ চিনি জল একটু খাওয়ানো হোক। তার মানে কি, যাতে সোডিয়ামটা আমাদের বডিতে ইনটেক হতে পারে, মানে ঢুকতে পারে বডিতে। তো দেখো লো ব্লাড প্রেশার হচ্ছে যখন সোডিয়ামের অভাব দেখা দিচ্ছে, তাই না, মাসেল উইকনেস দেখা যায়। আর কোথা থেকে পাই, বিভিন্ন বেকারি প্রোডাক্টসে পাই, টেবিল সল্টে তো রয়েছে তোমরা জানো। ওকে, আর হচ্ছে পটাশিয়ামের জন্য কি হয়, আমাদের যে হজম মেটাবলিক যে সিস্টেমটা থাকে সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায় যদি ল্যাক হয়। ওকে, মাসেল প্যারালাইসিস হতে পারে। এবং কোথা থেকে পাই, কফি থেকে পাই, সিরিয়ালস থেকে পাই, ফ্রুটস থেকে পাই, এই সমস্ত বিষয় থেকে পাওয়া যায়। তবে একটা জিনিস যেটা বলবো, কোনো কিছুই কিন্তু এক্সেসিভ ভালো না। এই কফিটা দেখে মনে পড়লো, কেউ ভেবো না যে আমি এক্সেসিভ কফি খাবো তাহলে প্রচুর পটাশিয়াম বেড়ে যাবে, কি লাভ, প্রচুর পটাশিয়াম বাড়লে তখন আবার সেটা সমস্যা। ওকে, চলো এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এটা আনসার করার যদি কেউ পারো কমেন্টে একটু জানিও। which of the following sets of vegetables is rich in iron? তাহলে চারটে যে অপশন, বিভিন্ন যে উদাহরণ সমেত অপশন তোমাদের দেওয়া আছে, এর মধ্যে কোনটা হচ্ছে আয়রনের রিচ সোর্স? ঠিক আছে, আমলা স্পিনাচ পটেটো, আমলা পটেটো টমেটো, ক্যাবেজ অকরা জেগেরি, নাকি আমলা স্পিনাচ জেগেরি? কি হবে? নিশ্চয়ই পটেটোতে কি দেখছিলাম, কার্বোহাইড্রেট, তাহলে এই দুটো অপশন বাদ চলে গেল, ক্যাবেজ অকরা জেগেরি। কিন্তু আমরা কি বলেছি, স্পিনেজ ভেজিস খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, গ্রিন ভেজিটেবলস, তাহলে অপশন 4 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, আমলা স্পিনেজ জেগেরি। ঠিক আছে, চলো আরো একটা প্রশ্ন রয়েছে, দেখো। আফটার ডায়াগনোসিস a doctor says to a patient that there is less hemoglobin in his blood. একজন ব্যক্তি, একজন পেশেন্টের, একজন রোগীর অ্যানালিসিস করে, ডায়াগনোসিস করে একজন ডক্টর কি বললেন না, তার ব্লাডে হিমোগ্লোবিনের কমতি রয়েছে। তো which of the following should he eat to make up the deficiency of iron? হিমোগ্লোবিনের কমতি হয়েছে মানে কি, তার বডিতে আয়রন কম আছে, রাইট? তাহলে কি খেলে তার সেই আয়রনের ডেফিসিয়েন্সিটা দূর হবে? রাইস সুগার আমলা, গ্রিন লিফি ভেজিটেবলস হুইট অ্যান্ড অরেঞ্জ, নাকি জগেরি লেমন পি, নাকি আমলা গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড জগেরি? কি হবে, কি মনে হচ্ছে? অবভিয়াসলি গ্রিন লিফি ভেজিটেবলস তো হচ্ছেই, আমলাও এবং জগেরি, তাহলে এক্ষেত্রেও হচ্ছে অপশন 4টা আমাদের কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? নেক্সট যাই। নেক্সট আরো একটা প্রশ্ন রয়েছে, দেখো। A doctor prescribed some medicines to a patient and also suggested him to eat jaggery, amla and more green leafy vegetables. দেখো আয়রনের সোর্সটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এবং সেজন্যই আমি কিন্তু মেনশন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি প্রশ্ন আসে কি কি আসে না, কেমন? ওই জন্য জাস্ট একটা জিস্ট হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে আর একজন ডক্টর কি বলছেন, একজন পেশেন্টকে কিছু মেডিসিন দিয়েছেন এবং বলেছেন যে তুমি জাগেরি খাও, আমলা খাও এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাও। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, পেশেন্ট যে ব্যক্তির, যে রোগী, সে কিসের জন্য সাফার করছে, কিসে ভুগছে? ফিভারে ভুগছে না টাইফয়েডে না ম্যালেরিয়া না অ্যানিমিয়া? কি হবে? অ্যানিমিয়াতে ভুগছে, কারণ তার বডিতে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, আয়রনের অভাব দেখা গেছে, লোহার আয়রনের অভাব, মানে কি তার হিমোগ্লোবিন ঠিকঠাক ফর্মেশন হচ্ছে না, সেই জন্য অ্যানিমিয়া হচ্ছে, রক্তাল্পতা হচ্ছে। চলো এবারে আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজেস। তার মানেতে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে স্বাস্থ্য এবং রোগ। স্বাস্থ্য এবং রোগ বলতে দেখো, রোগ তো বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ইনসেক্টসের কারণে হতে পারে, পতঙ্গের কারণে হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, এবং কোনো কিছুর অভাব দেখা দিলে হতে পারে। তাহলে কোনো কিছুর অভাব দেখা দিলে, যেমন মিনারেলসের অভাব দেখা দিলে কি কি ডিজিজ হতে পারে সেটা বললাম, ভিটামিনসের অভাব দেখা দিলে কি কি ডিজিজ হতে পারে সেটা বলে দিলাম, ওই ভিটামিন চ্যাপ্টার মিনারেলস টপিকটা আলোচনার সময় বলেছি। এবারে দেখো আরো কিছু এক্সট্রা বিষয় রয়েছে না, ডিজিজ ইজ ডিউ টু স্ট্যাগনেন্ট ওয়াটার। ধরো কোনো একটা জায়গায় জল জমা আছে, স্ট্যাগনেন্ট আছে, ফ্লো করছে না, ফ্লোয়িং নয়, একটা জায়গায় স্থির আছে। ওকে, তো সেই কারণে কি হবে, সেখানে মশার উপদ্রব বাড়বে। তাহলে মশার উপদ্রব বাড়লে কি হবে, মশা কি কি রোগ ক্যারি করে, দ্যাট ইজ ম্যালেরিয়া। মশার কারণে কি হয়, ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, চিকেনগুনিয়া হয়, ইয়েলো ফিভার মানে পিত জ্বর হয়, এডিস ইজিপ্টি, তাই তো? আচ্ছা, এনকেফেলাইটিস হয়, এই সমস্ত রোগ হতে পারে। এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো খুব ইজি একটা কোয়েশ্চেন। Which of the following disease may be caused by stagnant water?
জমা জলের কারণে কোন রোগ হয়? ম্যালেরিয়া, পোলিও, নাকি নিউমোনিয়া, নাকি চিকেন পক্স? কি হবে? অবভিয়াসলি অপশন 1 ম্যালেরিয়া হবে রাইট আনসার। ওকে, চলো পরে দেখো ম্যালেরিয়া সম্পর্কে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। না, ম্যালেরিয়া কার কারণে হয়? ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর কারণে হয়, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে হয়। বেসিক্যালি এই মশার যে রোগগুলো হয় মশা দ্বারা সৃষ্ট, যে কোনো রোগের কথা, শুধুমাত্র ম্যালেরিয়ার কথা বলছি না, সেটা কিন্তু বেসিক্যালি ওই ফিমেল যে মসকুইটোগুলো আছে তার ভ্যারিয়েশনস আছে, যেমন এডিস ইজিপ্টি, অ্যানোফিলিস। তো এই যে ভাগগুলো আছে সেটা তো রয়েছে মেইনলি হচ্ছে ফিমেল মসকুইটোর কারণে। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া কার কারণে হচ্ছে? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। আচ্ছা, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো কি করে? তাদের যে স্যালিভারি গ্ল্যান্ড আছে, লালা গ্রন্থি আছে, সেখানে একটা প্যারাসাইট ক্যারি করে, একটা প্রোটোজোয়াকে ক্যারি করে। কি বলতো? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের কিছু ভাগ আছে, মেইনলি 4টে নাম আমরা পড়েছি, এখানে মেনশন আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে প্লাজমোডিয়ামের কি কি ভাগগুলো আছে? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর প্লাজমোডিয়াম ওভাল। ঠিক আছে, এগুলো সাইন্টিফিক নেম প্লাজমোডিয়াম এর হচ্ছে ভাগগুলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এটা কিন্তু ব্রেনকে প্রচুর এফেক্ট করে। যদি বলা হয় কোন ম্যালেরিয়ার কারণে ব্রেন এফেক্টেড হয়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এটা কিন্তু সিটেট ছাড়াও আরো বিভিন্ন পরীক্ষাতেও আসে। ওকে, আচ্ছা, ম্যালেরিয়ার সিমটমস বলতে শেভারিং, কাঁপবে, ওই যে কাঁপুনি দিয়ে জ্বর আসে না, ঠকঠক ঠকঠক করে কাঁপে, তো শেভারিং হয়, ফিভার হয়, জ্বর আসে, মাথা ব্যথা হয়, ফাইনালি ঘাম দিয়ে জ্বরটা ছাড়ে। এবং এর রিকভারির জন্য কি হয় আমরা জানি না? কুইনাইন। কুইনাইন কোথা থেকে পাই? শিংকোনা গাছের ছাল থেকে। তো শিংকোনা গাছের যে বার্ক মানে ছাল আছে, সেটাকে শুকনো করে পাউডার করা হয়। তো সেই কুইনাইনটা ম্যালেরিয়া রিকভারির জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই যে জার্মসটা আছে সেটা বডিতে, মসকিউটোর যে বডিতে, সেটা গ্রো করে 7 থেকে 10 দিনের মধ্যে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, চলো এবার একটা প্রশ্ন আছে যে ম্যালেরিয়া প্যারাসাইট ইজ ফাউন্ড ইন, ম্যালেরিয়া প্যারাসাইটটা কোথায় দেখা যায় বা কোথায় খুঁজে পাওয়া যায়? স্যালিভারি গ্ল্যান্ড অফ ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, নাকি স্টমাক অফ অ্যানোফিলিস মেল অ্যানোফিলিস, মাউথ অফ মেল কিউলেক্স, নাকি প্রোবোসিস অফ ফিমেল কিউলেক্স? মানে প্রোবোসিস বলতে কি বলতো? সুর। ঠিক আছে, কেউ আবার সুর করে দিও না, ফিমেল বললাম, ফিমেল আছে, অ্যানোফিলিস নয় ভুলে গেছো, কিন্তু দেখছো যে তাহলে মশা যখন কামড়াচ্ছে স্টিংগুলো দিয়ে তার যে সুর দিয়ে কামড়াচ্ছে, তাহলে ওখানে আছে কি না? মশার মানে ফিমেল অ্যানোফিলিস মশার স্যালিভারি গ্ল্যান্ডসে থাকে। তাহলে অপশন 1টা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট, ওই ডেফিসিয়েন্সি ডিজিজ যেটা তোমাদের এক্ষুনি বললাম, সেটাই সব কিছু এখানে অ্যাটাচ করা আছে। এটা চাইলে তোমরা একবার দেখে নিও, এটা যেহেতু আমি বলে দিয়েছি, আর আমি এটা নিয়ে সময় আর এখানে এক্সপান্ড করছি না। আরেকটা বিষয় এখানে জাস্ট একটা জিনিস বলে দিন, আয়োডিন। আয়োডিনের অভাবে কি হয়? গয়টার রোগ হয়, গলগণ্ড রোগ হয়। সেই কারণে কি হয়, ধরো পাহাড়ি দেশে এই জিনিসটা বেশি দেখা যায়। এবং সেই জন্য খাদ্য লবণ, আমরা যে টেবিল সল্ট খাই, সেটাতে সামান্য পরিমাণে আয়োডিন মেশানো থাকে, যাতে আমাদের গয়টার বা গলগণ্ড না হয়। ঠিক আছে, সোর্সে দেখো টেবিল সল্ট লেখা আছে তো। ওকে, চল নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে টেস্ট বার্ড, স্বাদ করো। ঠিক আছে, এখানে আমি একটা ছবি আঁকবো জিভের, তোমাদের বোঝানোর জন্য সুবিধা হবে। দেখো, এটা একটু মনে করে, এটা একটা জিভ। ওকে, জিভ মানে টাং। ওকে, তো এইটা টেস্ট বার্ড, এটা কি? জিভের হচ্ছে শেষ পোর্শন। ওকে, একটা ব্যাক পোর্শন বলতে পারি। এটা আমি নাম্বারিং করছি 1। কেমন? 1। তাহলে এই যে ব্যাক পোর্শন, সেখানে আমাদের কি টেস্ট থাকে বলো তো? বিটার টেস্ট, মানে তেতো। ওকে, বিটার টেস্ট থাকে এখানে। আচ্ছা, এই জায়গাতে এই পাশে এবং এই পাশে, ডান বাম বোথ সাইডে, এটাকে আমি ধরো মার্ক করলাম 2 বলে। তাহলে 2টা কোন টেস্ট বার থাকে? 2টা থাকে টক, সাওয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরেই তার একটু পরে আমরা কিন্তু ব্যাক সাইড থেকে ফ্রন্টে আসছি জিভের। তাহলে 3 নম্বর যেটা আমি মার্ক করছি, সেখানে কি থাকে? সেই 3 নম্বরটা হচ্ছে সল্টি ফ্লেভার, নোনতা নোনতা। ওকে, আর 4 নম্বর জিভের একদম সামনে কি থাকে? এটাকে আমি যদি 4 নম্বর মার্কিং করি, তাহলে 4 নম্বরে কি থাকে? একদম সামনে হচ্ছে সুইট থাকে, মিষ্টি। ঠিক আছে, এখন তোমরা ভাববে কি, অনেকে হয়তো ভাবতে পারো তাহলে ঝাল কোথায়? দেখো, ঝাল কিন্তু কোনো ফ্লেভার নয়। কোনো লঙ্কা খেলে আমাদের কি হয়, যে সেলসগুলো আছে সেগুলো বার্ন হয়, দহন হয় সেগুলো, তখন সেটা আমরা ঝাল বলে অনুভব করি। তো
তো ঝাল কোনো টেস্ট না, আমাদের যে টিস্যুগুলো আছে সেগুলো যখন বার্ন হচ্ছে, জ্বলন হচ্ছে তার, সেই কারণে ঝাল বিষয়টা আসে। এবং টেস্ট বার্ডের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো খেয়াল রাখবো। তাহলে এবারে প্রশ্ন দেখো কি আছে, যে টেস্ট বার্ডস ফর বিটার টেস্ট অ্যাট প্রেজেন্ট অ্যাট, তেতোর জন্য কোথায় আছে স্বাদ করুক, না এই যে এখানে 1 নম্বর জিভের ব্যাক পোর্শনে আছে, তাহলে কি হবে না ব্যাক অফ টাং। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবারে আমরা এসেছি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে হচ্ছে আমাদের কিছু দেখতে হবে। দেখো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে, এখানে একটা ছবি আছে না, প্রথমে আমি ছবিটা বলে দিই, তারপরে আগের স্লাইডটাই যাচ্ছি, খেয়াল করো। প্রথমে কি হচ্ছে, খাবারটা নেওয়ার পর সেটা মুখে গেল, মুখের পর সেটা জিভে, মানে মুখে যখন আমি খাবার নিলাম সেটা জিভের সংস্পর্শে এলো, এবারে সেটা ফুড পাইপ দিয়ে কোথায় গেল, আমাদের স্টামাকে গেল, স্টামাকে গিয়ে সেখানে কি হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে, মানে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র হয়ে সেটা আলটিমেটলি আমাদের পায়ু হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এক্সট্রাগুলো, তাই তো বর্জ্যগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই ছবিতে রয়েছে, ঠিক আছে? তো আমি ছবিটা ক্লিয়ার করে দিচ্ছি, যখন পিডিএফ দেবো তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আমি আগের স্লাইডে যাচ্ছি, এখানে বলি কি, দেখো যেগুলো মেনশন আছে ওগুলো একটু খেয়াল রেখো, জাস্ট একটু খেয়াল রাখলেই মোটামুটি চলবে। কি আছে, ফুড। ফুড কি করে, আমাদের এনার্জি প্রোভাইড করে। তাহলে ফুড এর যে ডাইজেশন, এর যে হজম, ঠিক আছে, ডাইজেশনটা শুরু হচ্ছে কোথায়, মুখে। মুখের মধ্যে ওই জিভ কি করছে, স্যালাইভা মেশাচ্ছে সেটার সাথে। তো এই যে মিক্স স্যালাইভা উইথ ফুড, জিভের কাজে, জিভ একটা মাস্কুলার অর্গান, সেটা কি করে ফুডের সাথে স্যালাইভাকে মেশায়, যাতে কি হয় ওটা সহজ পাচ্য হয়ে যায়, ঠিক আছে? এবারে সেটা কি হচ্ছে ফুড পাইপে যাচ্ছে, যেটাকে আমরা বলছি অসোফেগাস। তো এটা একটা কি, এটা হচ্ছে একটা মাস্কুলার টিউব, যেটা কি মুখ থেকে স্টমাক অব্দি আছে, ছবিতে দেখালাম। এরপরে স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, এ কি করছে গ্যাস্ট্রিক জুসকে সিক্রেট করে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, ঠিক আছে, যেটা কি থাকে অ্যাসিডিক ইন নেচার। বেসিক্যালি ওর মধ্যে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না, HCl থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে HCl ক্ষরিত হচ্ছে, তাহলে আমাদের সেলগুলো তো পুড়ে যেতেই পারে না, পাকস্থলীর সাইডে যে সেলগুলো আছে, স্কিনটা আছে, তাই না? তো দেখো ওখানে না মিউকাস ক্ষরিত হয়। মিউকাস অ্যাকচুয়ালি কি নেচারের হয়, বেসিক নেচারের হয় মিউকাসটা। তো ওটা কি করে, আমাদের যে সেলটা আছে, ওয়ালটা আছে, ওটাকে প্রোটেক্ট করে। কেন না, এটা বেসিক হয়। এবং তো এটা বেসিক হয়, সেজন্য হচ্ছে মিউকাসটা আমাদের বডিকে হচ্ছে ওই সেল যে অ্যাসিডের যে রিয়াকশন, সেখান থেকে প্রোটেক্ট করে ওয়ালগুলোকে। এবং অনেক সময় কি হয়, যদি আমরা বেশিক্ষণ স্টারভেশনে থাকি, উপোস দিয়ে থাকি, তখন পেটে তো খাবার নেই, তাহলে HCl তো ক্ষরণ তো হয়ে চলেছে, কিন্তু সে কাকে আর কি পাচিত করবে, তখন কি হয়, সে হচ্ছে সেল ওয়ালটা পোড়াতে থাকে। তাহলে আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বেশিক্ষণ যেন উপোস দিয়ে না থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। ওকে, ক্লিয়ার? এবারে দেখো স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হচ্ছে 18 ফুট লম্বা হয়, এবং ফুড ইজ চেঞ্জড ইনটু ফাইন পার্টিকেলস। খাবার কি হয়, ফাইন পার্টিকেলসে চেঞ্জ হয় এই স্মল ইন্টেস্টাইনে, এবং এখানে কি হয় অ্যাবজর্ব থ্রু দ্য ওয়ালস অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ফাইনালি ইনটু দ্য ব্লাড। স্মল ইন্টেস্টাইনে কি হয়, খাবারটা অ্যাবজর্ব হচ্ছে, তার সাথে নিউট্রিয়েন্টসও অ্যাবজর্ব হয়, এবং সেটা আলটিমেটলি ব্লাডের সাথে হচ্ছে মিশে যায়। এবারে লার্জ ইন্টেস্টাইন মানে হচ্ছে বৃহদন্ত্র, সেটা 5 থেকে 7 ফুট। দেখো স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত হচ্ছে 18 ফুট লম্বা, আর বৃহদন্ত্র হচ্ছে 5 থেকে 7 ফুট লম্বা, 7 ফুট। ওকে, এটা কি করে, এখানে ওয়াটার অ্যাবজর্পশন হয়, জলের অ্যাবজর্পশন হয়। তাহলে আমরা কি দেখলাম, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তে নিউট্রিয়েন্টস, খাবার তো অ্যাবজর্ব হচ্ছে ফাইন পার্টিকেলস গুলো, এবং তার সাথে নিউট্রিয়েন্টসের অ্যাবজর্বমেন্ট ঘটছে। আর লার্জ ইন্টেস্টাইনে কি হচ্ছে, বৃহদন্ত্রে হচ্ছে ওয়াটারটা বেসিক্যালি অ্যাবজর্ব হচ্ছে। ক্লিয়ার? ওকে, ছবি ছিল এই। চল এবারে ওয়াটার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দেখে নিই। না, আমাদের বডির 70%ই হচ্ছে ওয়াটার রয়েছে, আমাদের বডি ওয়েটে 70%ই ওয়াটার ক্যারি করে। আমরা আর্থকে কি বলি, নীল গ্রহ বলি না, কেন না, আর্থকে কিন্তু কেউ কখনো গ্রিন বলবে না, গ্রিন প্ল্যানেট হলে সেটা ইউরেনাস হবে। ওকে, আর্থে জল বেশি আছে, সেই কারণে ব্লু প্ল্যানেট বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এর যে আমরা কি বলি, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে আচ্ছা, প্রথমে যেটা বললাম না 70 to 71% হচ্ছে আমাদের 2/3 অফ বডি ওয়েট, 2/3 মানে পার্ট যেটা, সেটাই হচ্ছে জল। আর আমরা কি বললি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে 97, 100-র মধ্যে 97%ই হচ্ছে জল। কিন্তু তার মধ্যে বেশিরভাগ যতটা জল আছে, যদি আমরা বলি 4 ভাগ টোটাল কোয়ান্টিটির মধ্যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা হলো। এইবারে যতটা জল আছে এই 3 ভাগের মধ্যে ধরো 100% জল আছে, যার 97%ই হচ্ছে আমরা পানীয় যোগ্য নয়।
যেটা ওশেন্সে রয়েছে, বিভিন্ন বরফ হিসেবে রয়েছে বিভিন্ন জায়গায়। ওকে, আচ্ছা, যার মধ্যে ওই 2.5 থেকে 3% আমরা ইনটেক করতে পারি, যেটা পানীয় যোগ্য ফ্রেশ ওয়াটার বলতে পারি, যেটা কিছু কিছু ক্ষেত্রে বরফ হিসেবে আছে, লেক হিসেবেও আছে। ওকে, আচ্ছা, এবং এর থেকেও খুব কম ড্রিঙ্কেবল ওয়াটার, লেক আইসের গুলো তো আমরা তবু গ্রহণ করতে পারি না, ওটা অনেক ফিল্ট্রেশন প্রসেসের পর আমরা ওটাকে ইনটেক করতে পারি, কিন্তু যদি বলি ড্রিঙ্কেবল ওয়াটার সেটা খুব কম, সেটা কত, 0.3% মতো। কেমন? চলো, এবারে ওয়াটারের কিছু প্রপার্টিস তোমরা জানো যে ওয়াটারের কোনো ডেফিনেট শেপ নেই, কোনো নির্দিষ্ট আকার নেই, এটা কি হয়, ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, কোনো কালার থাকে না, কোনো স্বাদ থাকে না। স্বাদগুলো কেন আসে না, জলের সাথে যখন বিভিন্ন মিনারেলস, বিভিন্ন খনিজ মিশছে, দেখো বিভিন্ন জায়গায় জলের টেস্ট কিন্তু আলাদা হয়, কেন না, বিভিন্ন জায়গায় খনিজ, মাটিতে যে খনিজ থাকে সেটা আলাদা হয়, তাহলে সেই যে মিনারেলসের কারণে কিন্তু টেস্টটা আছে। বেসিক্যালি ওয়াটার কিন্তু টেস্টলেস। ওকে, আচ্ছা, যদি বলা হয় সল্টিয়েস্ট অফ অল সি, বিভিন্ন যে সমুদ্র আছে তার মধ্যে সব থেকে লবণাক্ত কোনটা, দ্যাট ইজ ডেড সি বলা হয়। এখানে কি বলতো, 1 লিটার জলে কতটা সল্ট থাকে জানো, হিউজ অ্যামাউন্ট, 300 গ্রাম মতো সল্ট থাকে ওখানে। মানুষ ভেসে থাকতে পারে, এই যদি জল হয় এখানে মানুষ এমনিই ভেসে থাকতে পারে, সাঁতার কাটার দরকার হবে না। ঠিক আছে, এই নামটা খেয়াল রাখবে, ডেড সি। চলো, একটা প্রশ্ন আছে, দেখো, হোয়াট ইজ ডেড সি? ডেড সি কি? আ সি উই হুজ ওয়াটার ইজ পয়জনাস, একটা সমুদ্র যার জলটা কি পয়জনাস, বিষাক্ত, এরকম কি বিষয় আছে? এরকমই বললাম। আচ্ছা, এখানে আমি দাগটা মুছে দিই, নাহলে আবার এটা তোমরা আনসার ভাববে। আচ্ছা, নেক্সট, আ সি উইচ ইজ সল্টিয়েস্ট অফ অল ওশনস অ্যান্ড সি, একটা সমুদ্র যেখানে হচ্ছে সব সাগর মহাসাগরের থেকে সব থেকে লবণাক্ত, তাই তো? বাকিগুলো, আচ্ছা, এটাকে আমি একটু মার্ক করে রাখছি, বাকি অপশনগুলো দেখে নিই। আ সি ইন উইচ হাই অ্যান্ড লো টাইডস আর ভেরি ফ্রিকুয়েন্ট, দূর, এরকম কিছু বললাম কি? আচ্ছা, আ সি ইন উইচ ইট ইজ ডেঞ্জারাস টু সেল শিপস, এরকম কোনো বিষয় নয়, তাহলে কি হবে, অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। না, যত সাগর মহাসাগর আছে তার মধ্যে সব থেকে লবণাক্ত হচ্ছে ডেড সি। ওকে, চলো, পরেরটা দেখো, রেখাজ মাদার অ্যাডস ফিটকিরি, ফিটকিরি বলতে পটাশ অ্যালাম বলি না, ফটকিরি বা ফিটকিরি বলি, অ্যালাম। তো সে কি করছে, রেখার মা জলের মধ্যে জল কালেক্ট করে, মানে পুকুর থেকে জল কালেক্ট করে সেখানে হচ্ছে ফিটকিরি মেশাচ্ছে এভরিডে। কেন, তিনি কেন মেশান না, সেডিমেন্ট লাইট সাসপেন্ডেড ইম্পিউরিটিস, যে ইম্পিউরিটিস গুলো আছে, অশুদ্ধিগুলো আছে, সেগুলো যাতে সেডিমেন্ট করতে পারে সেই কারণে, অবক্ষেপিত হয়ে যায় সেই কারণে, নাকি চেঞ্জ হার্ড ওয়াটার ইন্টু সফট ওয়াটার, নাকি কিল জার্মস ইন ওয়াটার, না ডিকালারাইজ ওয়াটার। দেখো, প্রথমেই এটা বাদ চলে গেল, ডিকালারাইজ হবে না, জার্মসের জন্য হলেও হতে পারে, কিন্তু আর এটা তো হবেই না যে হার্ড থেকে সফট ওয়াটার। কি হবে না, ফিটকিরি অ্যাকচুয়ালি, যদি সাপোজ একটা কন্টেনারে তুমি জল নিলে এবং সেটা কি কাদা জল, এবারে তুমি তাতে যদি ফুটকিরি মিশিয়ে দাও, কি হবে, ওই যে কাদাটা আছে না, ইম্পিউরিটিস গুলো আছে, ওগুলো থিতিয়ে পড়বে। তো কি হবে, আমাদের অপশন 1 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো, নেক্সট। এবারে হচ্ছে ওয়াটার কনজারভেশন, কিছু প্রোগ্রামস আছে, এগুলো একটু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমি বলে দিচ্ছি, খেয়াল করো। ওকে, কি কি প্রোগ্রামের নাম মেনশন আছে, দেখো, প্রোগ্রাম অনেক কিছুই হতে পারে, কিন্তু যেগুলো মেনশন করেছে সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। প্রথমে হচ্ছে তরুণ ভারত সংঘ। তো তরুণ ভারত সংঘ হচ্ছে একটা রাজস্থানের একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, যেটা ডিরেক্টেড হয়েছে কার নামে, ডিরেক্টেড করেন আর কি, ডিরেকশন দিতেন রাজেন্দ্র সিং, ঠিক আছে, তো যিনি জল পুরুষ বা ওয়াটার ম্যান নামে খ্যাত। এই যে তরুণ ভারত সংঘ, এর কাজটা কি, যে সংঘটা, এর কাজটাই হচ্ছে না, পুরনো যে লেকসগুলো আছে, পুরনো হ্রদগুলোকে হচ্ছে রিবিল্ড করা, পুনরায় ঠিকঠাক করে পুনর্গঠন করা। ঠিক আছে, তাহলে এটা কার নামে, রাজেন্দ্র সিং এর নামে, যিনি জলপুরুষ বা ওয়াটার ম্যান নামে খ্যাত, এবং এটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিসের না, কোন রাজ্যের, রাজস্থানের। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ভীম সংঘ যেটা, সেটা কি, সেটা হচ্ছে কর্ণাটকার। সেটা কি করে, এর কাজ হচ্ছে টু সেভ ওয়াটার। তাহলে তরুণ ভারতের কাজ হচ্ছে ওল্ড লেকগুলোকে হচ্ছে রিবিল্ড করা, আর ভীম সংঘের কাজ হচ্ছে জলকে সেভ করা, ঠিক আছে, জল বাঁচানো। নেক্সট আসছে স্পর্শ গঙ্গা অভিযান। স্পর্শ গঙ্গা অভিযান, এটা কি বলতো, দিস ইনস্টিটিউশনস মেইন এইম ইজ টু ক্লিন হোলি গঙ্গা, পবিত্র গঙ্গাকে ক্লিন রাখাই হচ্ছে এই যে স্পর্শ গঙ্গা অভিযান, এই ইনস্টিটিউশনের মেইন লক্ষ্য, মূল লক্ষ্য। ঠিক আছে, তো এর যে মুভমেন্টটা, এটা কার সাথে রিলেটেড, কোন রাজ্যের সাথে রিলেটেড, না উত্তরাখণ্ডের সাথে রিলেটেড।
লাস্টে কি রয়েছে, লাস্টে হচ্ছে পানি পঞ্চায়েত, যেটা কিনা মহারাষ্ট্রে আছে। এর কাজ হচ্ছে কনজারভেশন অফ ওয়াটার, ওয়াটারকে কনজার্ভ করা, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট একটা প্রশ্ন আছে, দেখো, দ্য গ্রুপ কল্ড তরুণ ভারত সংঘ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, একটা গ্রুপ যেটাকে কি বলা হচ্ছে, তরুণ ভারত সংঘ, তো এটা কোন কাজের সাথে অ্যাসোসিয়েটেড, না রিবিল্ডিং অফ ওল্ড লেকস, নেক্সট বলেছে হেল্পিং স্পেশালি এবেল চাইল্ড ইন লার্নিং, যারা স্পেশালি এবেল চাইল্ড আছে তাদেরকে পড়াশোনাতে সাহায্য করা, নাকি প্রোভাইডিং কুক মিড ডে মিল ইন স্কুলস, স্কুলে মিড ডে মিল দেওয়া, নাকি রানিং ফ্রি কোচিং ক্লাসেস ফর দ্য চিলড্রেন বিলঙ্গিং টু ইভিএস, ইভিএস এর জন্য বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি কোচিং ক্লাসেস দেওয়া। কি তরুণ ভারত সংঘ রাজস্থান, তাই তো? কি কাজ? ওয়াটারম্যান আমরা পড়লাম না, রাজেন্দ্র সিং, তাহলে রিবিল্ডিং অফ ওল্ড লেকস। ক্লিয়ার? অপশন 1 কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট ফ্রম দ্য ফলোইং গ্রুপ অফ ডিজিজেস কজড বাই মস্কুইটো। আচ্ছা, মস্কুইটোর কারণে কোন কোন ডিজিজ হতে পারে? ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, এটা কি হতে পারে? তাহলে অপশন 1 বাদ। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড, এটাও কি মশার জন্য হয়? না, এটাও বাদ, টাইফয়েড তো হয় না। আচ্ছা, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটাই মশার জন্য হয়। তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এটা হচ্ছে মস্কুইটোর জন্য হয়। আর কি বলেছে? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড। দেখো কলেরা, টাইফয়েড তো মশার জন্য হয় না, তাহলে এটা বাদ। তাহলে অপশন 3 আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ওকে, চলো এবারে নেক্সট টপিক হচ্ছে শেল্টার। এটা আমাদের আজকের আলোচনার শেষ টপিক, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, খেয়াল করো। আচ্ছা, শেল্টার বলতে কি? শেল্টার বলতে আমরা বুঝি কি, বাংলায় যাকে বলি আমরা আশ্রয়, তার মানে আমাদের কাছে বাড়িটাই আমাদের আশ্রয়। তো বিভিন্ন জায়গা বিশেষের সেখানকার ক্লাইমেট তো ওয়েদার বিভিন্ন হয়, তো সেই রেসপেক্টে সেখানকার বাড়িঘর তৈরি হয় এবং সেই ভাগগুলো এখানে দেওয়া হয়েছে। তোমাদের মনে হবে যে এটা কেন আমরা পড়তে যাবো সিটেটের জন্য। দেখো, সেন্ট্রালে যখন তুমি টিচার্স এলিজিবিলিটি টেস্ট দিতে যাচ্ছ, তার মানে তুমি টিচার হওয়ার জন্য সেন্ট্রাল, তাহলে পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে দেশের। তো সেই জায়গায় বাচ্চাদের কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে, সেই জন্য তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে। ওকে, তো প্রথমে দেখো, হাউস মেড আপ অফ উড অ্যান্ড ব্যাম্বু, শুধুমাত্র আমরা বলতে পারি বাঁশ এবং কাঠ, উড, এই দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। বেসিক্যালি এটা কোথায় দেখা যায় বলো তো? আসাম এবং নর্থ ইস্ট যে পোর্শনগুলো আছে ভারতের, সেখানে দেখা যায়। এটা কি করে বলো তো? যখন এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, যখন প্রচুর বন্যা হয় বৃষ্টিপাতের কারণে, তাহলে বাড়িতে যাতে জল না ঢোকে, হেভি রেনের কারণে যখন বাড়িতে জল না ঢোকে, সেজন্য বাড়িগুলো একটু উঁচুতে বানানো হয়। দেখতে পাচ্ছ একটু বাঁশ দিয়ে, ব্যাম্বু দিয়ে হচ্ছে একটু উঁচুতে বানানো আছে। তো এটা কতটা উঁচুতে হয়? তো প্রথমে এটা বলা আছে, দিস হাউসেস আর মেড ইন দ্য এরিয়াস ওয়ের দেয়ার ইজ ভেরি হেভি রেন। তাহলে কোথায় বললাম? আসাম নর্থ ইস্ট পোর্শনে হচ্ছে। আচ্ছা, এই যে ব্যাম্বু দিয়ে ঘরটাকে উঁচুতে রাখা হয় বাড়িগুলোকে, তো এটা কতটা উঁচু? মানে 3 থেকে 3.5 মিটার, মানে 10 থেকে 12 ফুট উঁচুতে হয়। গ্রাউন্ডের থেকে 10 থেকে 12 ফুট উঁচুতে করা হয়, যাতে সেটা ফ্লাডের কারণে এফেক্টেড না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, তাহলে এটা গেল উড অ্যান্ড ব্যাম্বুর কারণে। চলো নেক্সট হচ্ছে হাউস মেড আপ অফ স্টোন, মানে পাথর দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এটা কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? লাদাখ এবং আদার যে হিলি ডেজার্টগুলো আছে, আমরা বলি না কোল্ড ডেজার্ট, লে লাদাখ, তাই তো? তো লাদাখ এবং যে আদার যে হিলি ডেজার্ট এরিয়াসগুলো আছে, সেখানে হচ্ছে স্টোন দিয়ে বাড়ি তৈরি করা হয়। এখানে কি হয়? দুটো ফ্লোর থাকে, জেনারেলি দুটো তলা থাকে এই বাড়ির ক্ষেত্রে, এবং মেড অফ স্টোনস উইচ আর কেপ্ট অন ওভার দ্য আদার, একটা আরেকটার উপরে পাথর রেখে এই বাড়িগুলো বানানো হয়। এবং সেখানে কি হয়? তাকে একটা কোটিং করা হয়। কি দিয়ে কোটিং করা হয়? দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, যে মাড মানে কাদা এবং চুন, লাইম, এগুলো দিয়ে কোটিংটা করা হয়। ওকে, এখানে আরেকটা যেটা খেয়াল রাখবে তোমরা, যে থিক ট্রি ট্রাঙ্কস মে বি ইউজ টু মেক রুফ অফ ফার্স্ট। ওকে, তো ফার্স্টের যে স্টোরেজটা আছে সেটাকে হচ্ছে কি দিয়ে তৈরি করা হয় বলো তো? সেটাকে তোমার তৈরি করা হয়, মানে স্ট্রং করা হয়। যে রুফটা, ছাদটা আছে, ওটাকে ট্রি ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি দিয়ে স্ট্রং করা হয়, এবং মেঝেটা কি হয়? উডেন ফ্লোর হয়। ওকে, এবং সিলিংও থাকে। ঠিক আছে, উডেন ফ্লোর, সিলিং এগুলোও থাকে। তো এটা কোথায় দেখি? লাদাখে দেখতে পাই। এবং দেখো গ্রাউন্ড ফ্লোরে কি হয়? গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে অ্যানিমালস এবং নেসেসারি যে যন্ত্রপাতি জিনিসপত্র থাকে, সেগুলোকে গ্রাউন্ড ফ্লোরে রাখা। এবং এখানে হচ্ছে রো হিসেবে উইন্ডো থাকে, কোথাও কোথাও উইন্ডো থাকে, কোথাও কোথাও হচ্ছে পরপর পরপর হচ্ছে রো হিসেবে উইন্ডো রাখা হয়। ক্লিয়ার? তাহলে এই গেল লাদাখ এবং আদার হিলি ডেজার্টসের হাউস। নেক্সট হচ্ছে
হাউস মেড আপ অফ মাড অ্যান্ড থ্যাচড হাউস। থ্যাচড বলতে কি বলবো বলো তো, খড় দিয়ে ছাউনি হয় না, খড়ের ছাওয়া, এই যে ছবিটা দেখো, তো এটা হচ্ছে এই বাড়িগুলোর কথা বলছে। তো কোথায় দেখতে পাই? রাজস্থান এবং এরকম জায়গার ভিলেজে দেখতে পাই। এগুলো কি হয়, ওখানে প্রচুর গরম হয়, তো ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, ঠিক আছে। দেখো, ইন ডেজার্ট অফ রাজস্থান দিস হাউস হেল্প ইন বেটার অ্যাডাপ্টিং টু এক্সেসিভ হিট। ওই যে হিট, সেটা থেকে যাতে সুরক্ষা পাওয়া যায়, হিট থেকে যাতে বাড়ি মানে ঘরের মধ্যে, রুমের মধ্যে প্রবেশ না করে সেই কারণে। এবং মাড, কাদা দিয়ে প্রলেপ দেওয়া হয় ওয়ালটাকে, দেওয়ালটাকে, ঠিক আছে। আর ওয়াল অফ দিস হাউসেস আর মেড থিক সো দ্যাট হি ডাজন্ট ক্রস ইট। ওই যে এক্ষুনি বললাম, তাহলে কি দেখলাম না, খড় দিয়ে ছাউনি থাকে, কাদা দিয়ে হচ্ছে ঘরটাকে লেপে দেওয়া হয়, এবং কেন হয়? যাতে ওই বাইরের হিটটা ঘরে প্রবেশ করতে না পারে। এবং রুফস আর মেড অফ ফডার অ্যান্ড বুসেস, মানে রুফস যেগুলো হচ্ছে, ফডার বলতেও খড়, তাহলে ছাদটা হচ্ছে খড়, বিভিন্ন ঝাড় ফাড় দিয়ে হচ্ছে, বুশেস দিয়ে তৈরি করা হয়। এবং উডস অফ অ্যাকাশিয়া, অ্যাকাশিয়াকে বলা হয় কিকারও বলা হয়, তো এটা এক ধরনের গাছের হচ্ছে উড। তো এটাকে হচ্ছে কিসে কাজে লাগানো হয়? রুফ, ছাদ, সিলিং তৈরি করতে কাজে লাগে। কেন না, সেটা বিভিন্ন ইনসেক্টসের থেকে হচ্ছে সেটাকে প্রোটেক্ট করে, কেমন, ওকে, ছাদটাকে প্রোটেক্ট করে যাতে ক্ষয়ে না যায়, সেই কারণে এই, দেখো খড়ের ছাদ তো বিভিন্ন ইনসেক্ট অ্যাটাক করতেই পারে, তাদের খাবার মনে হতে পারে, তো সেই কারণে এই যে অ্যাকাসিয়া বলে বা কিকার বলে যে উড আছে, তা দিয়ে সিলিংটা তৈরি করা হয়। আচ্ছা, হাউসেস আর পেন্টেড উইথ মাড অ্যান্ড কাউ ডাং টু প্রটেক্ট দ্য মাড ফ্রম ব্রেকিং অ্যান্ড ফর প্রোটেকশন আগেনস্ট ইনসেক্টস। দেখো, মাড, কাদা দিয়ে তো দেওয়ালটা লেপন করা হচ্ছে, তার সাথে কাউডাং মানে গোবর দিয়েও লেপন করা হয়। কেন না, অ্যাকচুয়ালি যাতে ঘরটা ভেঙে না পড়ে যায়। এবং তোমরা জানো আগেকার দিনে, এখন তো ফিনাইল টিনাইল লাইজল এই সমস্ত স্যাভলন ট্যাভলন আছে যেগুলো প্রোটেক্ট করছে কেমিক্যালি, আমরা অনেকটা উন্নত হয়েছে সায়েন্টিফিক্যালি, কিন্তু আগেকার দিনে কি হতো, গোবর দিয়ে গোবরের ছড়া দেওয়া হতো। তো কেন? যাতে ইনসেক্টস, বিভিন্ন রোগ জীবাণু পতঙ্গ থেকে আর কি প্রোটেকশন পাওয়া যায়। তো এক্ষেত্রেও হচ্ছে সেগুলো করা হয়। রাজস্থানেও বিভিন্ন জায়গাতে, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে কালচারটা রয়েছে, সুতরাং এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। চলো, একটা প্রশ্ন আছে, দেখো তো, ইন অ্যান এরিয়া ভিলেজার্স মেক দেয়ার হাউসেস হ্যাভিং ভেরি থিক ওয়ালস দ্যাট আর প্লাস্টার্ড উইথ মাড। কোনো একটা ভিলেজের কথা বলেছে যেখানে বাড়িগুলোকে কি করা হয় না, কাদা দিয়ে একটা প্রলেপ দিয়ে একটা থিক, একটা ঘন পুরু টাইপের একটা দেওয়াল বানানো হয়। এবার বলছে দ্য রুটস অফ দ্য হাউস, দ্য রুফস হবে, হ্যাঁ, দ্য রুফস, RFS, দ্য রুফস মানে ছাদ অফ দ্য হাউস আর মেড অফ থর্নি বুসেস, যার ছাদটা কি দিয়ে তৈরি হয় না, খড় দিয়ে তৈরি হয়। তো ইন দিস এরিয়া রেইন ইজ ভেরি স্কার্স। এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে একটা অভিশাপের মতো, ঠিক আছে, নট ওয়ান্টেড, এবং পাওয়া যায় না আর কি বৃষ্টি। বুঝতেই পারছো, ডেজার্ট এরিয়াতে মানে একদম পুরো আকাঙ্ক্ষায় থাকে মানুষ। এবং ইট ইজ ভেরি হট টু, এবং বৃষ্টি হলেও সেটা জায়গাটা খুব গরমই থাকে, যেহেতু টেম্পারেচারটা ওরকম হয়। তো এই এরিয়াটা কোথায়, মানে তোমরা দেখো হাউসেস থেকেই বুঝতে পারবে যে কোন জায়গার কথা বলা হচ্ছে। এক্ষুনি পড়লাম আমরা, কোন জায়গার কথা বলা হচ্ছে, কি মনে হচ্ছে তোমাদের? একটু ভাবো ভাবো, কি মনে হচ্ছে? এটা রাজস্থানের কথা বলা হচ্ছে, ওকে, রাজস্থান ভিলেজ এরিয়াজ আমরা বলছিলাম, ওকে, ক্লিয়ার। চলো, নেক্সট কোয়েশ্চেন কি আছে, ইন রুরাল এরিয়াস কাউ ডাং ইজ ইউজড টু কোট দ্য ফ্লোর অ্যান্ড ওয়ালস টু হার্টস টু। কিসের জন্য করা হয়? মানে যে কুড়ে ঘরগুলো থাকে সেখানে রুরাল এরিয়াতে গোবর দিয়ে কেন প্রলেপ দেওয়া হয় মেঝেকে? কিসের জন্য না, যাতে একটা ন্যাচারাল কালার পাওয়া যায়, মেঝের একটা প্রাকৃতিক কালার পাওয়া যায়, রং পাওয়া যায়, সেজন্য, নাকি ইনসেক্টসদেরকে দূরে রাখার জন্য, নাকি মেক দেম স্মুথ অ্যান্ড ক্লিন মানে ফ্লোরটাকে স্মুথ একদম মসৃণ পরিষ্কারের জন্য, নাকি মেক দেম রাফ টু ইনক্রিজ ফ্রিকশন, ঘর্ষণ বল যাতে বাড়ানো যায় সেই কারণে হচ্ছে প্রলেপ দেওয়া। কি হবে, এক্ষুনি পড়লাম, কেন কাউডাং দিয়ে ছড়া দেওয়া হয় না, ইনসেক্টসকে দূরে রাখার জন্য, ওকে, রাইট, সেকেন্ড অপশন কারেক্ট। চলো, একটা পরের কোয়েশ্চেন কি আছে না, আই হ্যাভ কাম ফ্রম আ ভিলেজ, আমি একটা গ্রাম থেকে এসেছি। ইট রেন্স হেভিলি অ্যাট আওয়ার প্লেস, আমাদের ওই গ্রামে বা ওই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। হ্যান্স আওয়ার হাউসেস আর মেড অলমোস্ট 10 to 12 feet অ্যাবভ দ্য গ্রাউন্ড, সেজন্য আমাদের বাড়ি ঘরগুলো মাটি থেকে 10 থেকে 12 ফুট উপরে বানানো হয়, বা 3 থেকে 3.5 মিটার উপরে বানানো হয়। তো যেগুলো বানানো হয় সেটা হচ্ছে বাম্বু পিলার্সের উপর বানানো হয়, ওকে। দ্য ইনার সাইডস অফ হাউসেস আর অলসো মেড অফ উড, বাড়ির যে ভেতরের পোর্শনটা, ইনার সাইডটা, সেটাও কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়। তো বলছে এই যে ভিলেজটা যেখান থেকে আমি এসেছি, তাহলে সেটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু না উত্তরাখণ্ড, কোথায় আছে? এক্ষুনি বললাম না,
আসাম যেখানে প্রচুর ওই যে নর্থ ইস্ট পোর্শনটা সেখানে, এবং আসামে কি হয় প্রচুর হেভি রেইনফল হয়, এবং ওই যে ফ্লাডের থেকে বাঁচার জন্য সেখানকার ঘরগুলো গ্রাউন্ড থেকে 10-12 ফিট উপরে তৈরি করা হয়। কেমন? তাহলে সেকেন্ড অপশনটা কারেক্ট হয়ে গেল। চলো, আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে যে সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হাউসেস অফ লে লাদাখ। লে লাদাখ সম্পর্কে আমরা পড়লাম, তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেওয়া আছে কোন কোনগুলো কারেক্ট সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? কি বলেছে? স্ল্যান্টিং উডেন রুফস, এটা আরাবস নয়, এটা রুফস হবে, হ্যাঁ, ছাদ, বাড়ির ছাদগুলো ঢালু মতো হয় এবং ট্রি ট্রাঙ্ক দিয়ে তৈরি হয়, গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়। আমরা কি দেখলাম? লে লাদাখে স্টোন দিয়ে তৈরি হয়, তো তাহলে অপশন 1টা ভুল হয়ে গেল। নেক্সট, গ্রাউন্ড ফ্লোর উইদাউট উইন্ডোজ, অনেক ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে উইন্ডোজ থাকে না, সেখানে খুব ছোট ছোট হয়তো কি বলে ওটাকে মানে কুপচি টাইপের থাকে, যেখানে হচ্ছে যেখানে খুব নেসেসারি থিংসগুলো থাকে এবং অ্যানিমালসদেরকে রাখা হয়, তাহলে এইটা কারেক্ট হচ্ছে। তারপরে বলছে থিক ওয়ালস মেড আপ অফ স্টোনস মাড অ্যান্ড লাইম, তাই তো ওয়ালসগুলো কি দিয়ে তৈরি হয়? স্টোন দিয়ে তৈরি হয়, এবং সেখানে সেটাকে শক্তপোক্ত যাতে পড়ে টড়ে না যায় সেই কারণে মাড দিয়ে কাদা দিয়ে প্রলেপ দেওয়া হয়, চুন দিয়ে প্রলেপ দেওয়া হয়। আর ফ্লোরগুলো কি হয়? উডেন ফ্লোর হয়, তাহলে ডিটাও কারেক্ট। তাহলে কি হবে? বি, সি আর ডি কোথায় আছে? অপশন 2, তাহলে বি, সি, ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো, পরে হচ্ছে স্টোন এবং উড দিয়ে বাড়িগুলো তৈরি হয়, এখানে বলা হচ্ছে কার কথা? এখানে বলা হচ্ছে বেসিক্যালি শ্রীনগর কাশ্মীরের যে জায়গাটা আছে সেখানকার কথা বলা হচ্ছে। ওকে, দেখো, these houses are found in hilly areas where there is good amount of rainfall and snowfall. এই ধরনের বাড়িগুলোর বৈশিষ্ট্য কি বলতো? ছাদটা না একটু ঢালু টাইপের হবে। ওকে, এর আগের অপশনটা যেটা পড়ছিলাম সেটা তো ওখানে হলো না, এখানে হবে। কেন? ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, স্নোফল হয়, যাতে বরফগুলো এই যে বাড়ির যে ছাদটা সেটা বের পড়ে যেতে পারে, সেই কারণে এরকম হয়। ওকে, আচ্ছা, roofs of these houses are sloping, স্লোপের মতো হয়, on the slide, so that snow and rain can fall easily on the ground, যাতে ওটা রেন বা স্নো পড়লে সেটা পড়ে যেতে পারে বাড়ির ছাদ থেকে। এবং হাউসেস মে বি মেড আপ অফ স্টোনস, ব্রিক্স অ্যান্ড উডস, হাউসেস কি দিয়ে তৈরি হবে? বিভিন্ন পাথর, ইট এবং কাঠ দিয়ে তৈরি হবে। তো এটা বেসিক্যালি কোথায় দেখা যায়? শ্রীনগর, মানালি, এখানে কিন্তু দেখা যায়, এবং কাশ্মীর ভ্যালির বিভিন্ন জায়গাতে দেখা যায়। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মানালি, শ্রীনগর, কাশ্মীর ভ্যালি, তাহলে ওখানকার যে রুফটা হয় ওটা একটু ঢালু টাইপের হয়। কেমন? আচ্ছা, হাউসেস ইন শ্রীনগর ডিসপ্লে বিউটিফুল কার্ভিংস, দেখো এখানে আমি একটা ছবি অ্যাটাচ করেছি, ওখানকার যে জানলাগুলো থাকে সেগুলো বেশ সুন্দর কার্ভিং থাকে। ওকে, অফ উডস অন দ্য সিলিং অফ দ্য হাউস, তো এখানে হচ্ছে ওই যেটা বললাম যে প্রচুর খুব একটা ভালো রকমের কার্ভিং থাকে, বলতে এটা কার্ভিং মানে সি দিয়ে হবে, ঠিক আছে, কার্ভিং সি দিয়ে, তো কার্ভ টাইপের হয়। আর স্পেশাল উইন্ডো মেড আপ অফ উড কল ডাব, এখানে স্পেশাল উইন্ডো থাকে যেটাকে কি বলা হয়? ডাব বলা হয়। কেমন? এটা কোথায় পাওয়া যায়? শ্রীনগরের যে পুরোনো বাড়িগুলো সেখানে পাওয়া যায়। এই যে ছবিগুলো দেখছো ওগুলো ডাবের মতোই ছবি, স্পেশাল উইন্ডো টাইপের থাকে। In villages of Kashmir, houses are made from stone cut and kept on top of other coated with mud, এবং এখানেও কি হয়? মাড দিয়ে প্রলেপ দেওয়া হয়, এবং এখানে কি হয়? স্লোপিং রূপ থাকে, স্লোপ থাকে, ধাপ ধাপও অনেকগুলো ছাদ তৈরি হয়। তো এটা হচ্ছে মানালি, শ্রীনগর এবং কাশ্মীর ভ্যালির বিভিন্ন জায়গার বাড়ির কথা। এবারে আসছি হাউস বোট, তোমরা দেখতেই পাচ্ছ সবাই জানে খুব একটা বেশ ইন্টারেস্টিং বিষয় যে হাউস বোট এটা কি হয়? উড এবং উড দিয়ে তৈরি হয় এবং জলে থাকে, জলে, তাই না? এটা কতটা লম্বা হতে পারে? 80 ফিট মতো লম্বা হতে পারে, এবং 8 থেকে 9 ফিট মতো ওয়াইড চওড়া হয়। ওকে, খুব সুন্দর দেখতে হয়, উডেন কার্ভিংস থাকে, কার্ভ থাকে, ওকে, অন ইট, অ্যান্ড দিস কার্ভিংস আর নোন অ্যাজ খাতাম ব্যান্ড, এই যে কার্ভিংসগুলো থাকে এগুলোকে বলা হয় খাতাম ব্যান্ড, এবং কোথায় দেখা যায়? বেসিক্যালি কাশ্মীর, কেরালার সাইডে দেখা যায়। এরপর যে ডোঙ্গা, ডোঙ্গা বলতে ছোট নৌকা, আমরা ডিঙি বলি না, কিছুটা সেই টাইপের, অতটাও ছোট নয়, তোমরা দেখতে পাচ্ছ বেশ বড়ই। তো এটা ডাল লেকের, কাশ্মীরে যে ডাল লেক আছে সেখানে পাওয়া যায়, এটাও হচ্ছে হাউস ইন ওয়াটার। ওকে, এবারে একটা প্রশ্ন আছে, এটা একটু আনসার করে দাও, তারপরে আরেকটা টপিক হলে মানে আরেকটা বাড়ি সম্পর্কে জানলে আমাদের কমপ্লিট। কি আছে? উইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, না, ইচ অফ দ্য ফলোয়িং উইথ কারেক্ট ডেসক্রিপশন অফ কমন হাউসেস বিল্ড ইন দ্য এরিয়া, মানে এই পাশে লোকেশন আছে, এই পাশে হাউসেস আছে, এটা তোমরা ম্যাচ করাতে হবে, ঠিক আছে? তাহলে মানালি কি হবে? প্রথমে আমরা আসাম দেখি, আসামে কি আছে গো? এলিভেটেড হাউসেস মেড অন বাম্বু পিলার্স, তাই তো, সি হয়ে গেল 1, আমি লিখে দিচ্ছি এখানে, সি হয়ে গেল 1, কারণ কি হয়? বন্যার কারণে ঘর বাড়িগুলো 10 থেকে 12 ফিট গ্রাউন্ড থেকে উঁচুতে তৈরি করা হয়। ওকে,
আচ্ছা, রাজস্থানে কি হয়? রাজস্থানে আমরা কি দেখেছিলাম না, ওই ঘর বাড়ি কাদামাটি দিয়ে তো তৈরি হচ্ছে, এবং সেখানে কি হয় যে ছাদটা হয় সেটা খড় পাতা থর্নি যে বুশগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি হয়। তাহলে রাজস্থান হয়ে গেল, মানে বি হয়ে গেল কি, এই জায়গাটা কুলোচ্ছে না, আমি এখানটায় পাশে লিখে দিচ্ছি, দাঁড়া এই জায়গাটা মুছে, বি হয়ে গেল কি, বি হয়ে গেল 5। এখানে কিন্তু একটা এক্সট্রা দেওয়া আছে তোমাদেরকে পাজল করার জন্য। ওকে, আচ্ছা বি করলাম, আমরা 5 করলাম। মানালির ক্ষেত্রে তো আমরা দেখতে পাই না স্ল্যান্টিং রুফস থাকে, না যাতে পাহাড়টা ঢাল বেয়ে পড়ে যেতে পারে বরফটা। লাদাখে কি হয়? লাদাখে হচ্ছে উডেন ফ্লোর, উডেন সেলিংস থাকে, কেমন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এ পেলাম আমরা কি, এ পেলাম 2, আর ডি পেলাম কি, ডি পেলাম হচ্ছে 4। কেমন? চলো এটা খেয়াল করে। ইগলু, ইগলু তোমরা সবাই জানো যে প্রচুর ঠান্ডা জায়গাতে হয়, পাওয়া যায় আর কি এই ধরনের বাড়িগুলো। এগুলো কি একটা আইস ব্লক দ্বারা তৈরি করা হয়। কেন আইস ব্লক দ্বারা তৈরি করা হয়? আচ্ছা, এখানে যারা থাকে তাদেরকে বলা হয় এস্কিমো। এটা ওভাল শেপের হয় এবং ছোট্ট হয়, ছোট্ট একটা এন্ট্রি ডোর থাকে যাতে ওই ঠান্ডা বাতাসটা ঢুকতে না পারে, খুব একটা সে গলে 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 ঢুকতে হয়। ওকে, আচ্ছা এটা স্নো এর যে বিভিন্ন ছোট ছোট স্নো দিয়ে তৈরি করা হয়, স্নো এর ব্লকস দিয়ে তৈরি করা হয়। কেন না, স্নো এর দেখবে তোমরা এয়ার পকেটস থাকে, যখন জল থেকে বরফ হয় তার আয়তনটা বেড়ে যায়। কেন? তার মধ্যে এয়ার পকেটস তৈরি হয়। তো এই এয়ার পকেটস গুলো না ইনসুলেটর হিসেবে কাজ করে, তো বাতাসটা এর থ্রু দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না, ফলে ঘরটা কিছুটা হলেও গরম থাকে। কেমন? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পিডিএফটা ডিসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, যদি কেউ ক্লাস 1টা চেক না করে থাকো, আমি প্লেলিস্টের মানে এই যে ভিডিওটার লিঙ্কটা ওটাও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো টেক কেয়ার সবাইকে, টাটা।